আবার দিন কাটে নতুন এক আশ্রয়, আশ্রয়ের মতো আশ্রয়। এতদিনে বুঝি কুল পেল স্রোতে ভাসা নাবিকহীন নৌকোখানা। কাকে বলা হয়েছে এই কথাটা? ঠিক আছে, এখানে পেয়েছে লীলা ভদ্র আর মার্জিত জীবনের আস্বাদ, পেয়েছে শিক্ষা আর শিক্ষিত মানুষের সংস্পর্শ। তাহলে শেষ যে লীলা যে জায়গায় আশ্রয় পাচ্ছে সেখানে লীলা কি কি পেয়েছে? ভদ্র আর শিক্ষা আর শিক্ষিত মানুষের সংস্পর্শ, ভদ্র আর মার্জিত জীবনের আস্বাদ। লীলার পরিচয় জানবার জন্যে অপরিসীম কৌতূহল নিয়ে উত্তক্ত করতে আসে না কেউ। জানতে না পারার কৌতুকে ধুলো দেবার প্রবৃত্তিও নেই কারো। বিভাবতী তাকে আশ্রয় দিয়েছেন, এই পরিচয়ই যথেষ্ট। তাহলে তাকে আশ্রয় কে দিয়েছেন? বিভাবতী। মনে আছে সন্তোষিনীর কাছে যিনি তার ভাগ্নি গিয়েছিলেন, তিনি একজন স্কুল টিচার, শিক্ষিকা। এই নিশ্চিন্ত শান্তির হাওয়ায় কাটলো 2 বছর। বছর 2 কাটলো। অবশ্য কাজও দিয়েছেন তাকে বিভাবতী অনাথ ভবনের শিশুদের পরিচর্যা। তাহলে যে কোথায় সে কাজ করে? অনাথ ভবন। বিভাবতীর একটি অনাথ আশ্রম আছে যেখানে যে সমস্ত শিশুদের তাদের নিজের কেউ নেই, বাবা মা নেই, তাদেরকে দেখাশোনা করার কাজ। লেখাপড়ার ফাঁকে ফাঁকে ধীরে ধীরে বেড়ে চলেছে এই ভার। বিকেলবেলা ছায়া পড়েছে মাঠে, লীলার হাতে একটা অসমাপ্ত ব্লাউজ আর সেলাইয়ের সরঞ্জাম। কিন্তু কাজ বিশেষ এগোচ্ছে না। হাস্যোজ্জ্বল 2 চোখ মেলে দেখছে ছেলেদের ছুটোছুটি খেলা। লীলাদি, আমি শুনবো গল্প। একটা মেয়ে ছুটে এলো কাছে। আমিও আমিও। কোন গল্পটা লীলাদি? আহ, চুপ কর না তোরা, বিক্রমাদিত্যের গল্প বলবে না লীলাদি? তাহলে লীলা কি কি গল্প বলেছিল সেইটা। তাহলে একটা হচ্ছে ফার্স্ট বিক্রমাদিত্যের গল্পের কথা বলল। 32 পুতুলের গল্পটাও লীলাদি। না না, বক রাক্ষসের। তাহলে কি কি গল্প বলছে এটা কনসিকুয়েন্টলি পর পর। তাহলে প্রথমে হচ্ছে বিক্রমাদিত্যের গল্প, তারপর 32 পুতুল, তারপরে হচ্ছে বক রাক্ষস। বাহ, কাল যে বলেছিলেন নল রাজার গল্প বলবেন, তারপরে হলো নল রাজার গল্প। লীলাকে ঘিরে ছোট ছেলেমেয়েরা হইচই লাগিয়েছে। একদিন দুটো গল্প বলে খাল কেটে কুমির এনেছে লীলা। তাহলে খাল কেটে কুমির এনেছে লীলা কি বলে? দুটো গল্প বলে। কাঙালকে শাকের ক্ষেত দেখিয়েছে, অনাথ শিশুদের তত্ত্বাবধানের ঘাড় লীলার ঘাড়ে। বেলা মাসিমা আছেন খাওয়া দাওয়ার তদারকি করতে। তাহলে লীলা, বেলা মাসিমা কি করে? ওই আশ্রমে খাওয়া দাওয়ার তদারকি করে। তার কড়া শাসনে কারোর সাধ্য নেই তরকারির আলু একখানা বেশি খেয়ে ফেলে, কি রুটিতে একটু চিনি খায়। পরের দাতব্যে যাদের খাওয়া পড়া, তাদের জন্য এটুকু কড়াকড়ি না করলে চলবে কেন? ঠিক আছে। আচ্ছা, এরপর 30 দিনের খাদ্য বরাদ্দ 3 দিনে উড়িয়ে দিলে বাকি 27 দিন কি খাবে? কি কচু পোড়া। বেলামাসিকে পেয়ে পর্যন্ত হাঁপ ছেড়ে বেঁচেছেন বিভাবতী। ছোট জিনিসের দিকে আর নজর দিতে হয় না। আর আছেন শোভনাদি। গুটি 35 নানা বয়সের শিশু ও বালক বালিকার নিরক্ষরতা ঘোচাবার গুরু দায়িত্ব তার। মানে ওই জায়গায় পড়াশোনার দায়িত্ব যিনি পড়ান সেটা হচ্ছে শোভনাদির দায়িত্ব। যিনি রান্না বান্না করেন বা দেখাশোনা করেন খাবারের দায়িত্ব হচ্ছে বেলা মাসি। ঠিক আছে। অবশ্যই আলাদা আলাদা করে আর খাটেন না তিনি। রোজ সকাল সন্ধে এক গামলা বিদ্যে গুলে নিয়ে ঝিনুক ঝিনুক ঢেলে দেন প্রত্যেকের গলায়। লীলার ডিউটি এদের সভ্যতা ভব্যতা রীতিনীতি আদব কায়দা শিক্ষা দেওয়া। লীলার ডিউটি কি? পোশাক পরিচ্ছন্নতা, এই জায়গাগুলো দেখা, এই বিষয়গুলো লীলা দেখাশোনা করে। কে সকালে দাঁত না মেজে কে স্নানের বেলায় ফাঁকি দিয়েছে, মানে এক কথা আমাদের ডেইলি যে রুটিন, আমাদের যে ডেইলি আমরা যে কাজ করে থাকি, ডেইলি লাইফস্টাইলের যে বিষয়গুলো, সেইগুলো দেখাশোনা করে লীলা। কে দুদিন ব্যবহারে এই জামা কাপড় ধোবার বাড়ি পাঠাবার উপযুক্ত করে তুলেছে, এসব খোঁজ রাখতে হয় লীলাকে। তবু লীলাকে সত্যিই ভালোবাসে এই অনাথ শিশুর দল। তাহলে লীলাকে কারা ভালোবাসে? আচ্ছা, এরপর হচ্ছে যে বেলামাসির মতো লীলার
পিছনে বক দেখায় না, শোভনাদির মতো আড়ালে ভেঙচি কাটে না, লীলাদির কাছে ওদের যত আবদার। আবার নতুন এই এক উপদ্রব হলো গল্প শোনা, পাগল করে তুলেছে। তাহলে নতুন উপদ্রবটা কি ছিল? গল্প শোনা। ওমা লীলাদি কি মজার কথা বলে, হি হি হি। রোগা কালো একটা মেয়ে হেসে লুটোপুটি খায়। আমরা কিসের গল্প বলবো? আমরা কি গল্প জানি? কেবল জানবি না। হঠাৎ কেমন যেন কঠিন দেখায় লীলার মুখ। তোদের নিজেদের কথাই তো বলতে পারিস, সেও একরকম গল্প। নিজেদের কথা? নিজেদের কথা কি লীলাদি? একটা ছোট্ট ছেলে বলে গল্প তো বইয়ে থাকে। কেন শুধু বইতে থাকবে কেন? নিজের কিছু কথা মনে পড়ে না তোর? কোথায় ছিলি আগে? তোর মা কই, বাপ কই? এখানে কে আসতে বললে তোকে? মা বাপ? ছেলেটা হেসে ওঠে। তারা তো কবে মরে ভূত হয়ে গেছে। মা বাপ থাকলে বুঝি এখানে আসে কেউ? আসে না। বারে, আসবে কেন? তাদের তো তাহলে ঘর বাড়ি সব থাকে। যাদের কিছু নেই তারাই আসে অনাথ আশ্রমে। তাহলে অনাথ আশ্রমে কারা আসে? সেটা হচ্ছে যাদের কিছু নেই তাদের। এইবারে আমরা একজনের কথা পড়বো, সে হচ্ছে মুংলি। এই চরিত্রটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে যাদের কেউ নেই তারাই তো আসে অনাথ আশ্রম। হলো। মুগলি নামের একটা বছর আষ্টেকের মেয়ে। মুগলির বয়স কত? সে হচ্ছে বছর আষ্টেকের মেয়ে, ঠিক আছে। এই কদিন হলো ভর্তি হয়েছে। সে এগিয়ে এসে বলে, দেখ কিছু জানিস না তুই, আমার তো বাপ আছে, তবে কেন এলাম? মা বাপ আছে? লীলার প্রশ্নটা যেন ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। মা বাপ আছে তোর, তবে এলি কেন? মুগলি গম্ভীর ভাবে বলে, মা বাপ যে আমাদের খেতে দিতে পারে না লীলাদি। তাহলে কেন মুগলি এসেছিল? যে তার বাবা মা তাকে খেতে দিতে পারে না। বাবা খোড়া শুধু তো বসেই থাকে। মা বাবুদের বাড়ি বাসন মেজে 16টা তো মোটে টাকা পায়, তিনজনে কি খাবো? এত টাকা চালের দাম। বলে ফেলি মেয়েটা ভয়ে ভয়ে এদিক ওদিক চায়, তারপরই হঠাৎ উত্তেজিত চাপা গলায় বলে, লীলাদি লীলাদি, বড় দিদিমণিকে যেন বলে দিও না বিধু কাকা আমাকে ভর্তি করবার সময় খাতায় লিখে দিয়েছে কিনা কেউ কোথাও নেই আমার। লীলা ক্রুদ্ধ গম্ভীর স্বরে বলে, কেন লিখেছে? মুংলি করুণ স্বরে ভাবে বলে, তা নইলে যে এখানে নেবে না লীলাদি। বিধু কাকা বলে দিয়েছে না খেয়ে কি মরবি। কাউকে যেন বলে ফেলিস নি মা বাপ আছে। আমি ভুলে গেছি লীলাদি। তাহলে তাকে কে ভর্তি করেছে মুংলিকে? সেটা হলো বিধু কাকা। আচ্ছা, তোর মন কেমন করে না মা বাপের জন্য? মেয়েটা মুখের একটা কুৎসিত ভঙ্গি করে বলে, দায় পড়েছে, খেতে দিতে পারে না, আবার মন কেমন? মা শুধু 24 ঘন্টা গাল দেয়, বাবা বসে বসে খালি এক পায়ে লাথি মারে, বাবা মরে গেলেই বাঁচি আমি। হঠাৎ যেন দিনের আলোটা ঝাপসা ঠেকে লীলার। এরাই সঙ্গী লীলার। আচ্ছা, এরাই সঙ্গী হলো। এরপর আমরা দেখছি যে বিভাবতীর গড়া অনাথ আশ্রমের পকেট সংস্করণটি ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠেছে দানশীল ব্যক্তিবর্গের অকুণ্ঠ দানে। মানে যেটা এতদিন খুব ছোটখাটো একটা অনাথ আশ্রম ছিল, সেটা এখন বেশ কি বলবো, খুব নাম যশ হয়েছে আর কি। পকেট সংস্করণ। অতএব নিজস্ব একখানা বাড়ি না থাকলে আর চলছে না অনাথ ভবন। উৎসাহকর্মী বিভাবতী এই বাবদ বেশ মোটা রকমের একটা সাহায্যের প্রতিশ্রুতি আদায় করেছে জনৈক ধনী পৃষ্ঠপোষকের কাছে। কেবলমাত্র মোটা রকমের একটা বার্ষিক চাঁদা দিয়ে আর পার পাচ্ছেন না তিনি। ব্যাংকের খাতায় বড় একটা খাবল বসাতে হবে। এই যে খাবল, বড় একটা খাবল বসাতে হবে। বাড়ির ভাবনায় আহার নিদ্রা নেই বিভাবতীর। তাহলে বাড়ির ভাবনায় অনাথ আশ্রম যে তৈরি করতে হবে, তাহলে কার আহার নিদ্রা নেই? সেটা হচ্ছে বিভাবতী, ঠিক আছে। তাহলে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে
অর্থাৎ কোথাও একটা থাবা বসাতে হবে। খাবল, খাবল মানে থাবা বসানো, ঠিক আছে? খাবল মানে হচ্ছে থাবা বসানো। এবার হলো অযাচিত দানের উপর আবার চাওয়াটা লজ্জার সন্দেহ নেই, কিন্তু একটা সেবা প্রতিষ্ঠান চালাতে হলে চক্ষু লজ্জার বালাই রাখা চলে না, সেটা বিভাবতী জানে, কারণ তাকে চাইতেই হবে, অর্থাৎ এই শিশুদের গুলোর মুখ ছিল। লীলা একদিন কুণ্ঠিত ভাবে প্রশ্ন করেছিল, আচ্ছা বিভাদি, মিস্টার মুখার্জি আবার অত টাকা দিতে রাজি হবেন? রাগ করবেন না? রাগ মানে বিভাবতী উল্টে প্রশ্ন করেছিলেন, আমি তো কেড়ে আনবো না, তা নয় অবশ্য, তবে সেদিন অত খরচা করে সবাইকে নতুন পোশাক আর কম্বল দিলেন তো, তো সেই কারণে। আচ্ছা, এর আগে একটা দেখলাম না, যে আগের দিন একটা ছিল লাইন, তাম্বুল, তাম্বুল মিন্স হচ্ছে, এর আগেরটাতে ছিল ওটা হচ্ছে পান হবে, ঠিক আছে, পান সব। আচ্ছা, এই যে তাহলে মিস্টার মুখার্জি কি দিয়েছিলেন? কম্বল দিয়েছিলেন, আর সকলকে একটা জামা দিয়েছিলেন, সকলকে নতুন পোশাক দিয়েছিলেন আর কম্বল দিয়েছিলেন। দেবেন আর তার বাহাদুরি কি, অগাধ পয়সা, ছেলে মেয়ে কিছু নেই, এসব লোকও যদি টাকা পুঁজি করে রাখে তাহলে দেশ বাঁচবে কি করে? তো এখানে সেরকম আর কিছু নেই। তো লীলার ইচ্ছে হয় আরো বিশদ করে মিস্টার মুখার্জির আলোচনাটা চলুক, ভারী ভালো লাগে ভদ্রলোককে, অবশ্য কথা কইবার সুযোগ হয়নি, যা কিছু কথা বিবাদই বলে, ভারী ভালো লাগে। তাহলে কার সম্পর্কে বলছে? লীলার কার সম্পর্কে শুনতে ইচ্ছে করে? ওই মিস্টার মুখার্জি সম্পর্কে শুনতে ইচ্ছে করে, মিস্টার মুখার্জি সম্পর্কে শুনতে ইচ্ছে করে। হলো, বিভাবতী সন্দিগ্ধ দৃষ্টিতে এই উজ্জ্বল মুখের পানে তাকান। কেন? মিস্টার মুখার্জির নামে এমন উজ্জ্বল হয়ে ওঠার হেতু কি, কারণটাই বা কি? কবারই বা দেখেছে তাকে লীলা? কথাও তো হয়নি কোনোদিন। প্রাকৃতিক ধর্মে আকর্ষিত হবে এমন তরুণ বয়স্কও নন ভদ্রলোক, কথা মিষ্ট, ব্যবহার ভদ্র, দানে অকুণ্ঠ, সবই সত্য, কিন্তু লীলা আর কতটুকু পরিচয় পেল তার? অনাথ ছেলেদের জামা কাপড় দিতে এসেছিলেন একবার, আর বার্ষিক চাঁদাটা দিতে একবার, আর কই? যাই হোক, সন্দেহটা দূর করে তিনি সহজভাবেই বলেন, উনি প্রস্তাব করেছিলেন ওর নিজেরই একখানা বাড়ি আশ্রমকে দান করবার ইচ্ছে রয়েছে ওর, বা ওর স্ত্রীরও বলা যায়, সেই বিশেষ আলোচনা করতে। যাই হোক, আশ্রমের ছেলে মেয়েদের সেই নতুন পোশাকগুলো পরিয়ে রাখবে, বুঝলে? আচ্ছা, তাহলে বাচ্চাগুলোকে তো আশ্রমের পোশাক পরিয়ে রাখবে, ঠিক আছে, আর যেটা করবে তাদের জন্য কার দোকান থেকে মিষ্টি কিনে আনবে, অর্থাৎ সেই মিস্টার মুখার্জি এবং তার স্ত্রীর জন্য কার দোকান থেকে মিষ্টি কিনে আনার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে দাড়ি। এই যে দাড়িকের দোকানের মিষ্টি টিষ্টি আনাবার ব্যবস্থা করে রাখতে হয়, তাহলে চা কিংবা শরবত, এটা ওদের জন্য, এটার কথাই বলা হচ্ছে। দেবেন আর তার আশ্চর্য কি, সমস্ত প্রতিষ্ঠানই বড়লোকের সাহায্যে চলে, বুঝলে? ওকে বুঝি তোমার খুব ভালো লাগে? চশমার ভিতর থেকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন বিভাবতী। আচ্ছা, চশমার ভিতর থেকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন কে? সেটা হচ্ছে বিভাবতী। স্নেহশীলা বিভাদি হঠাৎ কেমন বিরক্ত হয়ে উঠলেন কেন লীলার ওপর? মিস্টার মুখার্জিকে লীলার ভালো লাগে শুনে? ভালো লাগাটা দোষ? হয়তো তাই, নইলে বিভাদি, কিন্তু সত্যি ভালো, ভালোই বা লাগে কেন? আর তো দু চারজন পৃষ্ঠপোষক আছেন এই অনাথ ভবনের, ভালো করে কোনোদিন দেখেনও নি তাদের লীলা। তো জন্মসূত্রে তাদের যে দুজনেরই একটা সম্পর্ক রয়েছে, সেটা তো বিভাবতী বুঝতে পারছেন না। আসলে এই মিস্টার মুখার্জিকে, ইনি হচ্ছেন জ্যোতিপ্রকাশ। বুকটা থরথর করে ওঠে লীলার, যদি তেমন কিছু সম্ভব হওয়া সম্ভব হতো, প্রত্যেক দিন হয়তো দেখতে পেত তাকে লীলা। দূর, লীলা কি বোকা? দান করলে আবার সেখানে থাকে নাকি কেউ? আচ্ছা, এখানে আর সেরকম কিছু নেই মোটামুটি ভাবে। অসন বসন শাসন এক একজনের ডিউটি, কলের মতো কাজ করে, নিয়মানুবর্তিতা শৃঙ্খলা বিভাবতীর একমাত্র সাধনা, এই লাইনটা গুরুত্বপূর্ণ।
এই যে অশন বসন আর শাসন, নিয়মানুবর্তিতা শৃঙ্খলাই একমাত্র সাধনা হচ্ছে তার এক একজনের ডিউটি, সেটাই বিভাবতীর সাধনা। অনাথ ভবনের শিশুদের লীলালি এই শেষ পরিচয়। এইখানেই চিরদিন থাকতে হবে নাকি তাকে? ঘড়ির কাঁটার মতো সময়ের সঙ্গে পা ফেলে যন্ত্রের মতো এগিয়ে চলবে শুধু? জীবনটাকে টেনে টেনে নিয়ে যাবে বার্ধক্যের পথে? বিভাদীর মতো, বেলামাসীমার মতো আশ্রমের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা ছাড়া আর তার কোনো উদ্দেশ্য থাকবে না জীবনের? লীলাকে কেউ ভালোবাসবে না? লীলার জন্য কেউ ভাববে না? গৌরবোজ্জ্বল কোনো পর্যায়ে উদ্ঘাটিত হবে না তার জীবন উপন্যাসের? পথের কুকুরের মতো বিতাড়িত হতে হতে শুধু একটা প্রাচীর ঘেরা আশ্রয়ে মাথা গুজে থাকা মাত্র এই যথেষ্ট, এর বেশি নয়। এটাই বলছি, বিভাবতী যে তার জন্য অনেক করেছেন এটা তো লীলা অবশ্যই স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ লীলা সবসময় খুঁজে বেড়ায় তার বাবা মাকে, ঠিক আছে, সেই কারণেই তো তার কলকাতায় আসা, তাই না? এখানে সেরকম কিছু নেই। সন্তোষিনীর সঙ্গে কতটুকুই বা প্রভেদ বিভাবতীর, সেটাই বলছে। সন্তোষিনী নিজের সন্তানগুলোর পরিচর্যা করে নিয়ে সন্তুষ্ট ছিলেন, আর বিভাবতী হচ্ছে যে আশ্রমের শিশুদের, সবাই মানে ওই স্বার্থ, সকলেই সমান স্বার্থপর, এটাই বলতে চাইছে। স্নেহ মমতা সে কি লীলা বলে না অনাথ বলে? রাশি রাশি যে ছেলে মেয়েগুলোকে পালন করছেন বিভাবতী, তাদেরই মতো লীলাও একজন। আবার কি, যেটুকু শিক্ষা দীক্ষা দিয়েছেন সে কেবল নিজের কাজ চালাবার সুবিধের জন্য। লাস্ট প্যারাটা দেখো, ওটা গুরুত্বপূর্ণ। কি অদ্ভুত, কি অদ্ভুত, কি নিষ্করুণ যোগাযোগ! লীলার জন্যই তোলা ছিল এই কাজ। নামহীন, গোত্র পরিচয়হীন, মাতৃ মাতৃ আহ, পরিত্যক্ত এই শিশুদের পরিচর্যা, এই তবে তার জীবনের চরম পরিণতি। কোনোদিনই তাহলে খুঁজে বার করবে না মণিকে, মহালক্ষ্মীকে? মণি, মণি হচ্ছে তার মাতা এবং মহালক্ষ্মী তো দিদি, তার জীবনে চরম প্রশ্ন উত্থাপিত করবে না তাদের মুখোমুখি দাঁড়িয়ে? তার তো এটাই মূল লক্ষ্য ছিল, এই কারণেই কলকাতায় আসা, সেটাই বলছে। এবার লাস্ট যে প্যারাটা, অর্থাৎ পরিচ্ছেদ যেটা অষ্টম পরিচ্ছেদ, দ্বিতীয় পর্যায়ের অষ্টম পরিচ্ছেদ, উপন্যাসের শেষ অংশ, ক্লাইম্যাক্সে আমরা আসছি। দেখো, লীলার জীবনটা কি সিনেমার ছবি? না হলে নিরপেক্ষ দর্শকের মতোই নিজেই দেখতে পায় কেন? তাহলে লীলার জীবনটা কি সিনেমার ছবির সঙ্গে তুলনা করা হচ্ছে। বিস্মৃত স্মৃতির অস্ফুট চৈতন্যের দরজায় ঘা দিলে পর্দার উপর যে ছবি ফুটে ওঠে, সে এক বনেদি জমিদারদের পুরনো বাড়ি। কত ঘর, কত সিঁড়ি, বিরাট দালান, বিরাট ঠাকুর বাড়ি, নাট মন্দির। লীলা যখন ছোটবেলা, টুনির সেই ছোটবেলার কথা মনে পড়ছে, সেই স্মৃতি, মহালক্ষ্মীর সেই জমিদার বাড়ির মতো, সেই বড় বড় হেসেল, সেই রকম বাড়ি, সেই প্রকাণ্ড রান্নাঘর। এই যে দেখো, রাক্ষসের মতো উনুন জ্বলছে দুটো, এটা উনুন, কটা উনুন জ্বলছে? দুটো। খুন্তি নাড়ার শব্দ, রান্নার ছ্যাঁক ছ্যাঁক শব্দ, ছ্যাঁক ছোঁক, মশলা পেশার খসখস শব্দ, তার সঙ্গে মিশেছে একটা ছোট মেয়ের একঘেয়ে কান্নার গুনগুন শব্দ। শাঁখের মতো তার সরু লিকলিকে হাত পাওয়ালা সেই মেয়েটা দুলে দুলে শুধু কেঁদেই চলেছে সর্ববিধ খাদ্যবস্তুর আবেদন জানিয়ে, দাও দাও দাও। তাহলে এটা হলো টুনির, সেই মেয়েটাকে মনে পড়ে। কি নাম ওর? টুনি। লীলার সঙ্গে তার অচ্ছেদ্য একটা সম্পর্ক রয়েছে না, সেটার কথাই বলা হচ্ছে। তাহলে পুরোটাই এবার ফ্ল্যাশব্যাক। সেই বাড়ির আরো একটা ছবি বিদ্যুৎ চমকের মতো চোখের সামনে ভেসে ওঠে। ছবির মতোই সাজানো ঘরে, উঁচু পালঙ্কের উপর রোগ শয্যাশায়িনী
এক রাজকন্যা মনির কথা বলছে, সেই মেয়েটার সঙ্গে তাকে একটিবার উঁকি মেরে দেখবার জন্য কি উগ্র আকাঙ্ক্ষা সেই রোগা হ্যাংলা মেয়েটার। সহস্র নিষেধেও আটকানো যায় না তাকে। কে সে? কে? কি সম্বন্ধ তার সেই অবহেলিত মেয়েটির সঙ্গে? কত ছবি, কত লোক, এরা কে? বিশু কাকা, নিরোদা, তরুবালা, বামুন ঠাকুর, বিনোদ, সবাই রয়েছে। তাহলে আবার আমরা সেই পুরনো চরিত্রগুলোকে পুনরায় একবার স্মৃতি রোমন্থন করা হচ্ছে উপন্যাসের শেষে গিয়ে। চরিত্রগুলোর নাম, ওই বাড়ির সব বলা হলো একবার। লীলার স্মৃতির ভাঁড়ারে কি মজবুত একটা তালা লাগানো ছিল, তাই এক কণাও হারায়নি। কলকাতার এই অজস্র পথঘাটের গোলক ধাঁধা থেকে কে খুঁজে বার করবে সেই বাড়ি? অর্থাৎ লীলার এবার মনে হচ্ছে, জায়গাটার নাম মনে আছে, জায়গাটার নাম হচ্ছে পদ্মপুকুর। এই যে ভবানীপুরের পদ্মপুকুর, এই একটি মাত্র শব্দ তার মনের মধ্যে ছিল, পদ্মপুকুর। কলকাতায় তো আবার দু তিনটে পদ্মপুকুর রয়েছে দেখা যাচ্ছে। কি করবে তবে লীলা? প্রত্যেকটা বাড়ির ভিতর ঢুকে ঢুকে অনুসন্ধান করবে? কিন্তু কেন? আরেকবার অবহেলার তিক্ত অভিজ্ঞতা অর্জন করতে? আশ মেটেনি লীলার। আরো তো অনেক লোকগুলো এলো গেল তার জীবনে, কে কি দিল একমাত্র সুকৃতি দিল, কিন্তু সঞ্চয় রয়ে গেছে সেইখানে। কিন্তু লীলার দুর্ভাগ্যের সঙ্গে ভাগ্যকে জড়িয়ে সুদীর্ঘকাল ধরে শুধুই রোগভোগী করলেন তিনি, শেষ পর্যন্ত মরেই গেলেন। তাহলে এখানে কার কথা বলা হয়েছে? লীলার মনে হয়েছে যে একমাত্র সুকৃতি দেবীর সঙ্গে তার তার জন্য সুকৃতি দেবী কিছু করেছেন। জয়ন্ত কোথাও একটা তার প্রতি আকৃষ্ট ছিল, জয়ন্তর প্রতি। ঠিক আছে, না না, তার উপরও আছে একটা বোবা বিদ্বেষ। জয়ন্তই যেন লীলার জীবনের শনি, অথচ জয়ন্তরই যেন সামর্থ্য ছিল লীলাকে দুর্দশা থেকে উদ্ধার করতে। কেউ না, লীলার জন্য এক ফোঁটাও দরদ নেই কারোর। সে জন্ম দুঃখী, সে জন্ম দুঃখী, এই লাইনটা। আচ্ছা, এবার হলো, কেন এই 20 বছর ধরে অবিরত বোকার মতো ভেবে এসেছে দুঃখ দুর্দশাগুলো সাময়িক একটা অবস্থা মাত্র। 20 বছরের কথা বলা হচ্ছে। আছে যুদ্ধ অবসানের নিশ্চিন্ত শান্তি, অর্থাৎ উপন্যাস যে শেষের দিকে যাচ্ছে, ক্লাইম্যাক্স, সেখানেই বলছে যে নিশ্চিন্ত শান্তি, যুদ্ধ অবসান অর্থাৎ ঘটনার শেষ। আশ্রয় নয় প্রশ্রয়, দয়া নয় দাবি, যেখানে লীলার মা আছে, বাবা আছে, আছে পরিচয়। আর লীলা দিনের পর দিন, কিছুটা বাদ দিয়ে বলছি, জাস্ট একটা প্যারা, দিন রাত্রি গুলোকে নিয়ে জাবর কাটবে বিভাবতীর দেওয়া কোল বিচারিতে। ঠিক আছে, তাহলে লীলার কাজ কি? সে কি খুঁজে পাবে না? সে দিন রাত্রি জাবর কাটবে কোল বিচারিতে। হলো। আচ্ছা, এবারে হঠাৎ করে বিভাবতী এসে বলছে, বলেছিলাম না যে নতুন শিশুদের মানে বাচ্চাদেরকে নতুন পোশাক পরিয়ে রাখতে, ভবনের ছেলে মেয়েদেরকে। দিব্যি সব ময়লা জামা টামা পরে ঘুরে বেড়াচ্ছে, এদিকে মিস্টার মুখার্জি এসে পড়েছেন, দেখলে ভাববেন কি এসে পড়েছেন। হ্যাঁ, অজ্ঞাত সারে নিজের বেশভূষার প্রতিও দৃষ্টি পড়ে যায় লীলার। তার বেশভূষাই বা এমন কি ভালো, তাকেই বা কি ভাববেন কি চকচকে সুট পরা ঝকঝকে ভদ্রলোকটি? বলা বাহুল্য, এটুকু চোখ এড়ালো না বিভাবতীর এবং জ্বলেই উঠলেন তাতে। তোমার সাজসজ্জা খারাপ হোক ভালো হোক তাতে এসে যাচ্ছে না কিছু, বুঝলে? ছেলেদেরকে উনি নতুন পোশাকগুলো দিয়ে গেলেন, অথচ হঠাৎ লীলা এমন দুঃসাহসী হয়ে উঠলো কি করে? কি করে সঞ্চয় করলো বিভাবতীর কথাকে ব্যঙ্গ করবার মতো দুঃসাহস? দিয়েছেন বলেই যে জেলের আসামির মতো সকলকে একরকম পোশাক পরিয়ে কলের পুতুলের মতো সেলাম করতে হবে, তার কি মানে আছে বিভাদি? সে এবার মুখের ওপর কথাটা বলেই দিল। ঠিক আছে, যে জেলের পোশাকের মতো একই রকম পোশাক পরে কলের পুতুলের মতো কি করতে হবে? সেলাম করতে হবে। অসহ্য বিস্ময়ে কয়েক সেকেন্ড নিশ্চল তাকিয়ে থেকে বিভাবতী ভীষণ স্বরে বলেন, কি বললে? কিছুই না,
শুধু বলছি আমাদের মতো দুঃখী অনাথরা যে দয়ার দানকে অগ্রাহ্য করে ফেলে দেয় না, সে কি উনি জানেন না? আচ্ছা, তারপরে হচ্ছে যে বটে তোমার যে বেশ কথা হয়েছে দেখছি। বিভাবতী ক্রুদ্ধ গম্ভীর স্বরে বলেন, আগে এটা সন্দেহ করা উচিত ছিল আমার। তোমার মতো মেয়েদের মতিগতি ভালো না থাকাই স্বাভাবিক। কিন্তু একটা কথা মনে রেখো লীলা, মিস্টার মুখার্জির মতো লোক তোমার মতো মেয়ের দিকে তাকিয়েও দেখেন না। কি কি বললেন? এ কি কেউটে সাপের মতো ফনা তুলে উঠলো যে লীলা? কি বললেন শুনি? কি বলতে চান আমায়? বলতে কিছুই চাই না, শুধু নিজের ওজন রেখে কথা বলো, এইটাই চাই। বুঝেছো? বুঝেছি বুঝেছি, হঠাৎ যেন পাগল হয়ে ওঠে লীলা। বুঝেছি আপনাদেরই শুধু ওজনের সীমারেখা না থাকলেও চলে, যা খুশি বলতে পারেন। কেউটে সাপের সঙ্গে তুলনা করা হয়েছে লীলার। মানুষের কত মন নিচু সেটাই ঘটনাক্রমে দেখানো হচ্ছে। বিভাবতীর প্রস্থানের সঙ্গে সঙ্গেই অমন স্তিমিত হয়ে গেল কেন লীলা? নিজের অস্বাভাবিক উত্তেজনায় লজ্জিত হচ্ছে না অবাক হচ্ছে? বিভাবতী যে তার জীবনদাত্রী একথা সহসা বিস্মৃত হলো কেন লীলা? তাহলে লীলাবতী যে তা বিভাবতী বিভাবতী যে লীলার জীবনদাত্রী, একথা কেন সে সহসা বিস্মৃত হলো? কিন্তু মিস্টার মুখার্জির সম্বন্ধে অমন বাঁকা সুরে কথা বললেন কেন বিভাবতী? ওকে দেখলে ভালো লাগে সে কথা অস্বীকার করার উপায় বা ছিল বুঝি? সেইটাই সভ্যতা। কিন্তু কেন যে ভালো লাগে সে কথা নিজেই যে বুঝতে পারছে না লীলা। এত কাণ্ডের পরও ইচ্ছে করছে একবারটি উঁকি মেরে দেখে আসতে। কি সুন্দর সৌম্য চেহারা, কি কমনীয় মুখশ্রী, কি চমৎকার স্নেহ ভরা দৃষ্টি। কালো কালো বিশ্রী চেহারার এই ছেলে মেয়েগুলোকে বিনা দ্বিধায় টেনে নিয়ে আদর করলেন সেদিন। লীলা যদি এখনো ছোট থাকতো, টুনির মতো ছোট, তাহলে হয়তো লীলাকেও ওই রকম সস্নেহ মমতায় কাছে টেনে। কি আশ্চর্য, অমন ভালো লোকের ছেলে মেয়ে নেই? থাকলে কত সুখী হতো তারা। হায় হায়, কি বোকামি করলো লীলা। যদি বিভাবতীর নির্দেশানুযায়ী কাজ করতো তাহলে এতক্ষণ ঘটনাস্থলে উপস্থিত থাকতে পারত। আচ্ছা, এখানে আর সেরকম কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই। আচ্ছা, এবার হচ্ছে যে বাইরে ছেলেদের ড্রিল করবার মাঠে দাঁড়িয়েছিলেন বিভাবতী আর মিস্টার মুখার্জি। তাহলে মিস্টার মুখার্জি আর বিভাবতী কোথায় দাঁড়িয়েছিলেন? ড্রিল করবার মাঠে। লীলা গিয়ে নত মুখে দাঁড়াতেই বিভাবতী নীরস স্বরে বলেন, নমস্কার করবার কথাটা ভুলে যেও না লীলা। থাক থাক, মিস্টার মুখার্জি সস্নেহে তার আনত মাথার উপর একখানি হাত রেখে বলেন, তোমার কথাই এতক্ষণ জিজ্ঞেস করছিলাম। কিছু মনে করো না, একটা কথা বলছি, খুব ছেলেবেলার কথা তোমার মনে পড়ে? কেন? লীলা বিদ্যুতাহতের মতোই শিউরে ওঠে। এমনি জানতে চাইছি, ধরো কোনো একটা নাম, কি কোনো একটা বাড়ি কিংবা কোনো একটা রাস্তার ঠিকানা। ছেলেবেলা ছেলেবেলা, তাহলে ছেলেবেলা। লীলার আবার ছেলেবেলা কোথায়? ছেলেবেলা যার আছে সে তো টুনি। বাড়ি, রাস্তা, পদ্মপুকুর সবটাই কার আছে? টুনি। আচ্ছা, আর কি কি নাম? রাঙামাসি, বড় দিদিমা, নীরদা, বিশু কাকা, সরকার মশাই, বিনোদ, কত নাম। এই নামগুলো তার মনে পড়তো। কিন্তু ইনি কে? কে ইনি? একে তো চেনে না লীলা। লীলা তাহলে এই লাইনটায় দাগ দিতে হবে, কে ইনি? এনাকে তো চেনে না। অমন বোকার মতো চুপ করে আছো কেন? বিভাবতীর কণ্ঠ ঝংকৃত হয়ে ওঠে। যা মনে পড়ে বলো না। ছেলেবেলায় কোথায় ছিলে মনে পড়ে না?
এ কি লীলা অমন নির্বোধের মতো মাথা নাড়ছে কেন? কিছু মনে পড়ে না তার? ছি ছি। ভদ্রলোক হতাশ ভাবে বলেন, একেবারে কিচ্ছু মনে পড়ে না? ধরো 6-7 বছর বয়সের কথা, তাও মনে পড়ে না? আশ্চর্য তো। তুমি যে অবাক করলে লীলা। বিভাবতী বিব্রত ভাবে বলেন, আমার অবশ্য প্রয়োজন হয়নি বলেই কোনোদিন প্রশ্ন করিনি, কিন্তু ছেলেবেলা বলে একটা জিনিস ছিল তো তোমার। কালনায় যাবার আগে কার কাছে থাকতে? কারোর কাছে নয়। রাস্তায় রাস্তায় বেড়াতাম, বুনো ঘোড়ার মতো ঘাড় গুজে উত্তর দেয় লীলা। বিভাবতী ঘাড় নেড়ে বলেন, ওই দেখছেন তো যা বলছিলাম আপনাকে, অনেক বিষয় উৎকর্ষ থাকলেও ব্রেনটা একটু গোলমেলে। কার সম্পর্কে বলা হয়েছে? এই যে, এই লাইনটা। ঠিক আছে, এবার লীলা চলে গেল এই জায়গা থেকে। থাক না থাক। আগ্রহের স্বর ধ্বনিত হয় মিস্টার মুখার্জির কণ্ঠে। আচ্ছা, অত কম বয়সের কথা মনে না থাকে, আর একটু বড় বয়সের। চুঁচড়োতে থেকেছো কোনোদিন? জয়ন্ত বলে কাউকে চেনো? তোমাদের থেকে কিছু বড় একটি ছেলে? কে? কে আপনি? জয়ন্তর কে হন? জয়ন্তর কেউ হই না আমি, সে আমার অফিসে কাজ করে। চেনো তাকে? তাও না? কি আশ্চর্য, তবে যে জয়ন্তর নাম করলে। তাহলে মিসেস রায়ের কাছে আসার আগে পর্যন্ত কিছুই মনে পড়ে না তোমার? কেমন না? হায় হায়, লীলা এমন কাণ্ড করছে কেন? যে ছবি, যে নাম সব আগুনের রেখায় আঁকা আছে মনের মধ্যে, কেন অস্বীকার করছে তাকে? আচ্ছা, সেই বাড়িটার নাম এবার গুরুত্বপূর্ণ, 13 নম্বর পদ্মপুকুর রোড। ঠিক আছে। আচ্ছা, নমস্কার। তাহলে মিসেস রায়, বাড়িটা আপনি একবার নিজে দেখতে গেলে ভালো হয়। ঠিকানা 13 নম্বর পদ্মপুকুর রোড। পদ্মপুকুর? কি বলছো? তোমার বাড়ি পদ্মপুকুরে? কিরকম দেখতে সে বাড়িটা? বারান্দা আছে? সরু মতো লম্বা বারান্দা? কে বলছে কথা? কেউ না। শুধু লীলার হৃৎপিণ্ডের তালে তালে ধ্বনিত হচ্ছে কথাগুলো। নীরদা, তরুবালা। সে বাড়িতে কি মণি বলে কেউ থাকে? নীরদা, তরুবালা। হৃৎপিণ্ড বলতে পারে, রসনা বলবে কোন ভরসায়? মানে তার মন বলছে, কিন্তু তার মুখ ফুটে বেরোচ্ছে না। পদ্মপুকুরে কি একটি মাত্রই বাড়ি আছে? বললে লোকে হাসবে না? আর বলবেই বা কে? কণ্ঠ যার রুদ্ধ হয়ে গেছে। মিস্টার মুখার্জি বিষাদ গম্ভীর স্বরে বলেন, মাফ করবেন মিসেস রায়, আমার এই অযথা কৌতূহলের জন্য। খুলেই বলি আপনাকে, 12-14 বছর আগে আমাদের একটি মাত্র মেয়ে অসাবধানে হারিয়ে যায়। সেই অবধি এই এক পাগলামি, মানুষের দুর্বলতা আর কি। আপনার আশ্রমের এই মেয়েটিকে সেদিন দেখেই হঠাৎ কেন কি জানি, মানে কিছুই নয়, আশার ছলনা বলতে পারে, তা একে তো ঠিক প্রকৃতিস্থ বলেই মনে হচ্ছে না, কাজেই খোঁজ পাবার চেষ্টা বৃথা। যাই হোক, কাজের কথাই বলি, আমার স্ত্রী মণিমালা দেবীর একান্ত ইচ্ছে আপনার অনাথ ভবনের নামটা আমাদের ছোট্ট হারানো মেয়েটির নামে টুনি স্মৃতি ভবন রাখা হয়। ওই কি, এটার কথা বললেন? ঠিক আছে, তাহলে নতুন অনাথ ভবনের নামটা কি রাখা হবে? টুনি স্মৃতি ভবন। অমন অসভ্যের মতো ছুটছো মানে? তখন বিভাবতী দেখছে যে লীলা ছুটে চলে যাচ্ছে। দেখুন, আমি বুঝতে পারছি না মাথাটাই হঠাৎ খারাপ হয়ে গেল নাকি মেয়েটার। নইলে যথেষ্ট বুদ্ধিমতী কর্মী মেয়ে, অবশ্য মাঝে মাঝে একটু, তা সেটা হওয়া অসম্ভব নয়। ধরুন পূর্ব ইতিহাসটা হয়তো বিশেষ গৌরবজনক নয়, তার স্মৃতি মনে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। যাক, আপনি যা বলেছেন তাই হবে। এ কি, আপনি নেমে এসেছেন দেখছি। নমস্কার। সম্মুখবর্তিনীকে উদ্দেশ্য করে দুহাত জোড় করেন বিভাবতী। এই দেখো, মিস্টার মুখার্জি অসন্তুষ্ট স্বরে বলেন, তুমি এলে আবার? আজ তোমার হার্ট ট্রাবলটা বেড়েছে, আর ওই জন্যই বাড়ি থেকে বেরোতে মানা করেছিলাম। অর্থাৎ মিসেস মুখার্জি মানে মণিমালার কথা বলা হচ্ছে। লীলাই শুধু পাগল, আর মিসেস মুখার্জি স্বচ্ছন্দে একমাত্র একজন ভদ্রমহিলার মুখের উপর বলে বসলেন, না না, কে বলেছে আপনার আশ্রম দেখতে এসেছি? ওই মেয়েটিকে দেখবো বলেই গাড়ি থেকে নেমে ছুটে চলে এলাম, দয়া করে ডাকুন ওকে। বিভাবতী হতাশ ভাবে বলেন, আপনারা দেখছি মুশকিলে ফেললেন। ডাকলে আসবে বলে মনে হয় না। একেই একটু খাপছাড়া স্বভাবের, তার উপর দু একদিন দেখছি মাথাটাও যেন।
তা হোক ডাকুন একবার, বেশ তো, আপনারাই চলুন না ভিতরে। মুখার্জি দম্পতির মাথার উপরও বিশেষ আস্থা থাকে না বিভাবতী। তাহলে বিভাবতী ভাবে এই মুখার্জি দম্পতিও বোধ হয় পাগল। আর মণিমালার কিসের সমস্যা? হার্ট ট্রাবল, ঠিক আছে, হার্টের সমস্যা। মুখার্জি দম্পতির মাথার উপরেও বিশেষ আস্থা থাকে না বিভাবতী। 12-14 বছর আগে হারিয়ে যাওয়া একটা মেয়েকে খুঁজে পাবার আশা পাগল আর কাকে বলে? এখন রজ্জুতে সর্পভ্রম করুন বসে বসে। অসম্ভব আশা করে লাভ কি মনি? তাছাড়াও পূর্বস্মৃতি মনেই নেই। আমি ওকে অনেক প্রশ্ন করে ফেলিওর হয়েছি, সে সবদি ছুটে পালালো। তা হোক গো, তা হোক। আমি যে ওর মুখ দেখতে পেলাম, নিয়ে চলুন না আমাকে তার কাছে মিসেস রায়। দরজার পর্দা সরিয়ে মিসেস রায় রোষ, ক্ষোভ, বিরক্তি সর্ববিধ ভাব সমন্বয়ে প্রশ্ন করেন, লীলা, তুমি হঠাৎ ওভাবে চলে এসে শুয়ে পড়ছো মানে? ভয়ানক মাথার যন্ত্রণা হচ্ছে বিভাতি, কাতর স্বর ভেসে আসে ঘর থেকে। তা হোক, দয়া করে একবার বেরিয়ে এসো। একই, আপনি কষ্ট করে এত দূর পর্যন্ত এলেন, যেমন করে হোক ডেকে নিয়ে যেতাম আমি। লীলা, শুনছো? মিসেস মুখার্জি তোমাকে একবার। লীলা? লীলা? কে বললে ওর নাম লীলা? ও টুনি, নিশ্চয়ই টুনি, আমার হারানো টুনি। ঠিক আছে, তাহলে এই কথাটা কে বলছে? মণিমালা বলছে। মিসেস মুখার্জি অর্থাৎ মণিমালা বলছে। চিনতে পারছিস আমায়? এই কথা বলছে। আমি তোর মা। লীলার দৃষ্টিতে একই কাঠিন্য। ও কি অন্ধ? ওর চোখ দুটো কি পাথরের তৈরি নকল চোখ? ও কি আমায় দেখতে পাচ্ছে না? আমার মা নেই। এই কথাটা কে বলছে? তাহলে এই কথাটা বলছে লীলা। আছে আছে, এই যে তোর দুঃখিনী মা। কার কথা বলেছে? আর এই তোর বাবা, তরুদি কেউ নয় টুনি, আমি তোর মা। তবু কি বলছে লীলা? আগ্রহ ব্যাকুল স্নেহ কোমল মুষ্টি থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুক্ষ দৃঢ় স্বরে বলছে কি, না না, আমার মা নেই, বাবা নেই, কেউ নেই। ভুল করছেন আপনি, আমার নাম লীলা। মিস্টার মুখার্জি গম্ভীর ভাবে বলেন, মনি, অসম্ভবের আশ্বাস করে করে সত্যি কি পাগল হয়ে গেলে? বাড়ি চলো। ও গো না, একলা ফিরে যাব না, আমি টুনিকে নিয়ে যাব। আমি যে আজ 12 বছর পাগল হয়ে বেড়াচ্ছি ওর জন্য। তাহলে মণিমালা কত বছর ধরে পাগল হয়ে বেড়াচ্ছে? সেটা হচ্ছে 12 বছর। এই যে এই লাইনটা। তারপর বিভাবতী মনে মনে ভাবেন, আচ্ছা, এক পাগলের পাল্লায় পড়ে গেল বাবা। মুখে বলেন, বোধ হয় আপনার ভুল হচ্ছে মিসেস মুখার্জি। দেখছেন না মোটেই চিনতে পারছে না আপনাদের। অথচ বলছেন 7-8 বছরের মেয়ে হারিয়েছিল, একেবারে চিনতে না পারার কথা তো নয়। পারছে পারছে, দেখছেন না ও অভিমান করে চিনছে না। টুনি টুনি একবার টিপ চেন, টুনি লক্ষ্মীটি। পাথরের চোখ দিয়ে কি আগুন বেরোয়? আগুনের শিখা। কেন চাইছে? তখন বলছে জ্যোতিপ্রকাশকে দগ্ধ করতে। কেন সেই আগুনের সঙ্গে সামঞ্জস্য রাখা সুরে বলছে, বাজে কথা বলছেন কেন? আমি চিনি না আপনাদের। এইটা কখনোই না, জীবনেও দেখিনি। মনি, ওগো যাচ্ছি যাচ্ছি, তুমি একবার বলো না ভালো করে, ও অভিমান করে আসছে না? দেখছো না অবিকল সেই মুখ চোখ। আমার কি ভুল হতে পারে? তুমি তো দেখোনি, তুমি কি করে জানবে? টুনি, তোর মার মুখের দিকে তাকিয়ে দেখ, একবার চিনতে পারিস কিনা, একবার ডাক মা বলি। আলটিমেটলি টুনি কিন্তু চিনল না। ব্যাকুল সেই মূর্তির অলংকার সিঞ্জিত হাত থেকে আবার ছাড়িয়ে নেয় লীলা। শাঁখের মতো সাদা সম্পূর্ণ নিরাভরণ নিজের দুখানি হাত। শুধু শুধু ডাকবো কেন? বারবার তো বলছি আমি লীলা। টুনি কে? টুনিকে আমি চিনি না। টুনিকে আমি চিনি না। এই লাইনটা গুরুত্বপূর্ণ। শুধু শুধু স্পেলিং দুটোই ভুল আছে, এটা শুধু শুধু এই হবে। এই হলো বলয় গ্রাস। আলটিমেটলি লীলা এত জায়গায় ভুললো, সে বুঝতে পারলো, কিন্তু তবু আমরা শেষে ক্লাইম্যাক্সে গিয়ে দেখছি সে
নিজেকে ধরা দিল না জ্যোতিপ্রকাশ এবং মণিমালার কাছে, তার আসল যে বাবা মা তাদের কাছে ফিরে গেল না। এইখানেই গল্পের পরিসমাপ্তি করছে, উপন্যাসটির এইখানেই পরিসমাপ্তি করছে। এবার পুরো উপন্যাস 10 অব্দি প্রশ্ন দেওয়া ছিল, বাকিটাও দিয়ে দেব পরীক্ষা। চলো আজকে এই পর্যন্ত।